আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে যা ভাবছে সমন্বয়করা। জানিয়ে দিব আওয়ামী লীগকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য, যে হুঁশিয়ারি দিল ছাত্র নেতারা। আরো জানিয়ে দিব গুম ও খুনের শিকার পরিবারদের পাশে থাকবে বিএনপি। এবং আরো জানিয়ে দিব মুগ্ধর মৃত্যু বর্ণনের সংবাদ মার্কিন গণমাধ্যমে। এদিকে আন্দোলনের গতিময় নির্ধারণ করছেন নারী শিক্ষার্থীরা। এবং সর্বশেষ জানিয়ে দিব 15ই আগস্ট নিয়ে যে সিদ্ধান্ত নিল দিল্লির বাংলাদেশ দূতাবাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে যা ভাবছেন সমন্বয়করা। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কমিটির রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক। শপথ গ্রহণের পর রাষ্ট্র সংস্করণ এবং তরুণ নেতৃত্বের কথা তুলে ধরেন সমন্বয়করা। এরপর আলোচনা শুরু হয় তারা কি নতুন রাজনৈতিক দল গঠনের কথা ভাবছেন। 8ই আগস্ট বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের পর এ নিয়ে গণমাধ্যমে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, জনগণ যদি মনে করে তরুণরাই রাষ্ট্রের হাল ধরবে, তবে জনগণের সেই আহ্বানে সাড়া দেওয়ার জন্য তরুণরা প্রস্তুত আছে। পরদিন দুপুরে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের উপদেষ্টা হওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক একটি পোস্ট করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সেখানে তিনি দেখেন, এটা যেমন তাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি অর্জন, তেমনি দেশের মানুষের সাথে স্যাক্রিফাইসও বটে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার থাকার কারণে সামনেই ইলেকশন, তারা অংশগ্রহণ করতে পারবেন না। তিনি উল্লেখ করেন, 2024 সালে এই অভ্যুত্থানের অন্যতম বড় অর্জন, বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মের নেতৃত্ব দেখতে চায়, দেশে গঠনের সামনে সারিতে প্রত্যাশা করে। সার্জিস লিখেন, এই তরুণদের মধ্যে কেউ অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে, কেউ রাজপথে থাকবে, কেউ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নেতৃত্ব এসে নতুন করে ক্যাম্পাসগুলোকে ঢেলে সাজাবে, আবার কেউ হয়তো সংসদে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে। ক্যাম্পাসে ছাত্র সংসদ অথবা জাতীয় সংসদ নির্বাচনের ইঙ্গিত দিয়ে তিনি লিখেছেন, দেশের মানুষ যদি চায় নিশ্চিতভাবে ভবিষ্যৎ কোনো একটি ক্ষেত্রে দেখা হবে ইনশাল্লাহ। এরপর থেকে আলোচনায় আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়টি। তাহলে কি এবার রাজনৈতিক মাঠে দেখা যাবে সমন্বয়কদের? এমন প্রশ্নের জবাবে সার্জিস আলম বলেন, মানুষ ভিন্ন এবং একটি রাজনৈতিক দল তরুণদের নেতৃত্বে দেখতে চায়, যারা সৎভাবে এবং ন্যায়সঙ্গতভাবে বাংলাদেশের সুন্দর সমাজ গঠন করবে। বাংলাদেশের মানুষের চাওয়া সে বিষয় থেকে আমাদের মনে হচ্ছে জাতীয় পর্যায়ে আমরা একটি রাজনৈতিক চিন্তাধারায় যেতে পারি। সরকার পতনের পর দল গঠনের বিষয়ে প্রথম ভাবনা আসে বলে তিনি জানান। পরে পুরো বিষয়টি এখনো আলোচনা পর্যায়ে থাকায় কবে, কিভাবে এবং কোন কাঠামোতে দল গঠন হবে কিংবা কারা দলের নেতৃত্বে থাকবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি এই সমন্বয়ক। আওয়ামী লীগকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য, যে হুঁশিয়ারি দিলেন ছাত্র নেতারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার সহযোগীদের আসামি করে মামলা করার মাধ্যমে বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। একই দাবিতে 15ই আগস্ট রাজপথে নামবেন তারা। পাশাপাশি তারা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে উপদেষ্টাদের সচেতন হওয়ার সতর্ক করে উচ্চারণ করছেন। গণমাধ্যমকে জনগণের কাতারে থেকে সংবাদ প্রচারের আহ্বান জানান তারা। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ত্রাস বিরোধী রাজ্য ভাস্কর্যের পদদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শেখ হাসিনার বিচারের দাবি ও ক্যাম্পাসে দখলদারিত্ব রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়। এই সময় খুনিদের পুনর্বাসন করার ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ উপদেষ্টাদের বক্তব্যের সমালোচনা করেন এবং 3 দফা দাবি জানান। হাসনাত বলেন, উপদেষ্টাদের পুনর্বাসনের বক্তব্য দিতে দেখেছি, আপনাদের মনে করিয়ে দিতে চাই, ছাত্র জনতার অভ্যুত্থান আপনারা উপদেষ্টা হয়েছেন, সুতরাং যখন কোনো বক্তব্য দেবেন আপনারা সামনে যেন 5 আগস্টের গণভবনের চিত্র মাথায় থাকে, পার্লামেন্টের চিত্র মাথায় থাকে। উপদেষ্টার গদি ছাড়া করার হুঁশিয়ারি দিয়ে হাসনাত বলেন, যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, যারা খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায়, আমরা ছাত্র জনতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি একইভাবে গদি থেকে নামাতে আমরা দ্বিধা করব না। যারা খুনিদের পুনর্বাসনের জন্য ব্যাকস্টেজে মেকানিজম করছেন তাদের 20 দাঁত ভেঙে দেব। বক্তব্যের দানের সময় সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের, না হলে আপনাদের ছাত্র জনতা প্রতিহত করবে। খুনিদের পুনর্বাসনের কোনো ধরনের চিন্তা করবে না, যোগ করেন হাসনাত। গণমাধ্যমকে সতর্ক হওয়ার কথা জানিয়ে এই সমন্বয়ক আরো বলেন, কিছু গণমাধ্যম ফ্যাসিবাদীদের পুনর্বাসনের ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে। আমরা আপনাদের আহ্বান করি আপনারা জনগণের কাতারে নেমে আসুন।
গুম ও খুনের শিকার পরিবারদের পাশে থাকবে বিএনপি। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অংশ নিয়ে গুম ও খুন ও নির্যাতন নিপীড়নের শিকার নেতাকর্মী এবং তাদের পরিবারের পাশে রয়েছে বিএনপি। ৮ বছর ধরে এবং সহস্রাধিক পরিবারের সহায়তার নানা কার্যক্রম করছে দলটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে 2 ঈদে উপহার এবং আর্থিক সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের প্রয়োজনে অনুযায়ী পাকা বাড়ি নির্মাণ, বিবাহযোগ্য কন্যার বিয়েতে আর্থিক সহায়তা প্রদান, সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি এবং আহতদের যথাযথ চিকিৎসা ব্যবস্থা অন্যতম। আগামীতেও এই কার্যক্রম চলমান থাকবে। আর ভবিষ্যতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে ক্ষতিগ্রস্ত এসব পরিবারকে পূর্ণাঙ্গ পুনর্বাসনের উদ্যোগ নেবে বিএনপি। দলটির একাধিক নেতারা সঙ্গে একথা বলে এমনটা জানা গেছে। বিএনপির ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকার পাশাপাশি দলটির পক্ষ থেকে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী হতাহতদের তালিকা তৈরি করা হচ্ছে। এ কাজ সম্পূর্ণ হলে আন্দোলনে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন, শিক্ষার্থী ও সাধারণ জনগণের মধ্যে আহত 50 জনকে যথাযথ চিকিৎসা ব্যবস্থা করবে দলটি। জানতে চাইলে আমরা বিএনপির পরিবার সেলের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অংশ নিতে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের সহায়তা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পাকা বাড়ি নির্মাণ, বিবাহযোগ্য কন্যাকে বিয়েতে সহায়তা করা, সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান সহ নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির ভবিষ্যতে জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের পুনর্বাসনের জন্য সাধ্যমতো চেষ্টা করা হবে। এছাড়া তাদের শহীদী মর্যাদা দেওয়া হবে, তাদের নামে বিভিন্ন প্রতিষ্ঠান সহ স্থাপনার নামকরণ করা হবে। বিএনপি নেতাদের অভিযোগে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বিএনপির উপর অত্যাচার নির্যাতন শুরু করে। এরপর 2014 সালে রাজনৈতিক দলগুলোর বর্জনের মুখে বিনা ভোটে ক্ষমতায় আসার পর থেকে নিপীড়নের মাত্রা বাড়িয়ে দেয়। বিএনপিকে রাজনৈতিকভাবে চিহ্নিত করতে নেতাকর্মীদের হামলা, মামলা, পাশাপাশি গুম খুনের পথ বেছে নেয় তারা। উদ্দেশ্য রাষ্ট্র ষড়যন্ত্র এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জোর করে ক্ষমতায় থাকে তারা। মুগ্ধর মৃত্যুর বর্ণনা দেয় সংবাদ মার্কিন গণমাধ্যমে। কোটা সংস্কার আন্দোলনে যেসব শিক্ষার্থীর মৃত্যু সবচেয়ে বেশি আলোড়ন তুলছে তার মধ্যে অন্যতম মীর মাহফুজুর রহমান মুগ্ধ। 18 জুলাই ঢাকার উত্তরের আজমপুর গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। সেদিন বিক্ষোভরত শিক্ষার্থীদের হাতে পানির বোতল তুলে দিচ্ছিলেন মুগ্ধ। টি-শার্টের হাতে দিয়ে টিয়ার শালের গ্যাসের জ্বলতে থাকা চোখ মুখ মুছতে পানি নিয়ে ছুটে যাচ্ছিলেন সবার কাছে। কিন্তু আর মাত্র 15 মিনিটের মাথায় দুপুরের উত্তাপে বিশ্রাম নেওয়ার সময় একটি বুলেট তার কপালে এসে বিধে শহীদ হন শিক্ষার্থী মুগ্ধ। মুগ্ধর মৃত্যুর এমন বর্ণনা দিয়ে তাকে নিয়ে সোমবার 12 আগস্ট এক প্রতিবেদনে প্রকাশ করছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। ঘটনার পরপরই মুগ্ধকে তার বন্ধু এবং অন্য বিক্ষোভকারীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান সিদ্ধ CNN-কে বলেন, আমি শুধু তাকে জড়িয়ে ধরেছিলাম এবং কান্নায় ভেঙে পড়ছিলাম। গত 18 জুলাই উত্তরায় আজমপুর গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর আগে মুগ্ধর পানি দেওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং যা শেয়ার করে লাখো লাখো মানুষ। এই ভিডিও ন্যায় বিচারের আহ্বান জানিয়ে আরো বেশি মানুষ রাস্তায় নেমে আসতে উৎসাহিত করে। স্থানীয় মিডিয়া এবং বিভিন্ন সংস্থার বিশ্লেষকদের উদ্ধৃত দিয়ে CNN-কে জানিয়েছে, সারা দেশের সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ এক পর্যায়ে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে রূপান্তরিত হয়, যার ফলে সৃষ্ট সহিংসতা এবং সংঘর্ষে অন্তত 300 মানুষের প্রাণহানি হয়েছে। শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে পরিস্থিতি শান্ত হয়ে আসার পর আন্দোলনের নিহত অনেকের পরিবারে এখন তাদের প্রিয়জনের মৃত্যুর জন্য জবাবদিহি চাইছে। খাওয়া, ঘুমানো, একসাথে পড়াশোনা থেকে শুরু করে পোশাক ভাগাভাগি যমজ 2 ভাই মুগ্ধ ও সিদ্ধ যেন জন্ম থেকেই ছিল অবিচ্ছেদ্য। সিদ্ধ বলেন, মুগ্ধ শুধু আমার ভাই ছিল, সে আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল। আমরা শরীরের একটি অংশ, আমরা একসাথে সবকিছু করতাম। মুগ্ধের মৃত্যুর সময় তার গলায় ছিল বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড। সেই অন্ধকার দিনের প্রতীক হিসেবে শুকিয়ে যাওয়া রক্তমাখা আইডি কার্ডটি সযত্নে রেখে দিয়েছিল তার পরিবার। প্রতিবেদন আন্দোলনে মুগ্ধ সেই প্রভাব ফেলেছে, তা থেকেই সান্ত্বনা খোঁজার চেষ্টা করছে তারা। সিদ্ধ বলেছিলেন, মুগ্ধর কারণে অনেক মানুষ প্রতিবাদ করার শক্তি পেয়েছে। সে সবসময় বলতো, আমি আমার বাবা মাকে একদিন গর্বিত করব। সেই মুহূর্তটি এসে গেছে। আন্দোলনের গতিময় নির্ধারণ করছে নারী শিক্ষার্থীরা। কোঠা আন্দোলনের যেসব নারী শিক্ষার্থী অভিযোগ ছিলেন তাদের মধ্যে অন্যতম উমামা ফাতেমা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের এই ছাত্রী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। আন্দোলনে নারী শিক্ষার্থীদের ভূমিকা, অন্তর্বর্তী সরকারের প্রতি নারীদের প্রত্যাশা, এসব বিষয়ে তিনি কথা বলছেন প্রথম আলোর সঙ্গে। সাক্ষাৎকারে নিয়েছেন আসিফ হাওলাদার।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দূষণ সমন্বয়ক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হলেন। শিক্ষার্থীদের দাবিদাগুলো আমরা তাদের মাধ্যমে আদায় করতে আনতে পারবো বলে মনে করি। এ বিষয়ে আমরা ও আমাদের কোনো সন্দেহ নেই। আমরা খুবই খুশি যে তাদের ইতিহাসে প্রথমবারের মতো দুজন শিক্ষার্থী প্রতিনিধি এবং একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিত্ব করছেন। গত জুনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে নারীদের অংশগ্রহণ তুলনামূলক কম ছিল, কিন্তু সময় যত গড়ায়, বিশেষ করে জুলাই মাসে যখন মূলত আন্দোলন শুরু হয়, তখন ছাত্রীদের অংশগ্রহণ বাড়তে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রী হল থেকে শিক্ষার্থীর মিছিল নিয়ে গ্রন্থাগারের সামনে এসে জড়ো হতেন এবং সেখান থেকে শাহবাগ মোড়ে যেতেন। পরবর্তী সময় পুরো আন্দোলনের গতিময় নির্ধারণ হয়েছে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণের কারণে। নারী শিক্ষার্থীরা যদি এত ব্যাপক হারে অত্যন্ত সাহসী ভূমিকা না রাখতেন, তাহলে হয়তো আন্দোলনের উপর অত্যাচারের মাত্রাটা অনেকখানি বেড়ে যেত এবং আন্দোলনের সফল না হওয়ার আশঙ্কা ছিল। নতুন সরকারের কাছে অবশ্যই আমাদের প্রথম দাবি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং এছাড়া গণ অভ্যুত্থানের শহীদদের সঠিক তালিকা করা, শহীদদের পরিবারকে বার্ষিক ভাতা দিতে হবে। অসংখ্য মানুষের আন্দোলনে আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের চিকিৎসার জন্য সরকারকে দ্রুততম সময়ের মধ্যে আহত ব্যক্তিদের তালিকা করে চিকিৎসার দায়িত্ব নিতে এগিয়ে আসতে হবে। এগুলো আমাদের তাৎক্ষণিক দাবি। দীর্ঘমেয়াদে আমাদের রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা। দ্রুততম সময়ের মধ্যে সরকারকে সাংবিধানিক সংস্কার করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করা খুবই গুরুত্বপূর্ণ। 15ই আগস্টে যে সিদ্ধান্ত নিল দিল্লির বাংলাদেশ দূতাবাস। 1975 সালে 15ই আগস্ট স্মরণের প্রতি ওই তারিখের বিশ্বজুড়ে বাংলাদেশের বিভিন্ন দূতাবাস ও মিশনের জাতীয় শোক দিবস পালন করা হয়ে থাকে। ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার এর কোনো ব্যতিক্রম নয়। গত বছর পর্যন্ত সম্মানের ও যথাযথ মর্যাদা এই কর্মসূচি সেখানে পালিত হয়েছে। গত 2রা আগস্ট শুক্রবার বর্তমানে হাই কমিশনার মাহমুদ মুস্তাফিজুর রহমানের পক্ষ থেকে তার কার্যালয় থেকে দিল্লিতে সুশীল সমাজের প্রতিনিধি, সাবেক কূটনৈতিকবিদ এবং সেনা কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষাবিদ এবং অন্যান্য অতিথিদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণপত্র পাঠানো হয়ে গিয়েছিল। ওই চিঠিতে বলা হয়, জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শান্তি ও মানবতার এক মূর্ত প্রতীক। এই বিষয়ে দূতাবাসের যে দিন সন্ধ্যা 7:30টায় একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়, সেখানে যোগ দিতে অতিথিদের আমন্ত্রণ জানানো হয়। চিঠি পাঠানোর ঠিক 3 দিনের মাথায় 5 আগস্ট নাটকীয় পরিস্থিতিতে বাংলাদেশের ক্ষমতা থেকে সরে যেতে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তিনি সেদিনই দেশ ত্যাগ করে ভারতে চলে যেতে বাধ্য হন। এর 3 দিন পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে। এদিন শেখ হাসিনা দেশ ত্যাগের ঠিক পরদিনই 6 আগস্ট দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের পক্ষ থেকে অতিথিদের আবারও চিঠি ও ইমেল পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়, অনিবার্য কারণবশত 15ই আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠান সূচি স্থগিত করে দেওয়া হয়েছে। সোমবার রাতে দিল্লির বাংলাদেশের হাই কমিশনার সূত্র জানায়, দূতাবাস কর্তৃপক্ষ আগামী 15ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করবে কিনা এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তারা ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিক নির্দেশনা অপেক্ষায় আছে, সেটা এলেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সোমবার রাতে হাই কমিশনার মাহমুদ মুস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, দূতাবাসে আমরা কক্ষের বঙ্গবন্ধুর ছবি যেমন আগে ছিল এখনো তেমনই আছে, চাইলে আপনারা এসে দেখে যেতে পারেন।